আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। গত ২ ভিডিওতে হচ্ছে আমরা বাজারে মেকানিক্যাল জব প্রিপারেশনের জন্য যে এভেইলেবল বইগুলো আছে সেগুলা রিভিউ করার চেষ্টা করেছিলাম। তো আজকে জানবো আমরা ঠিক এই বইগুলোকে পড়ে কিভাবে প্রিপারেশন নিবো আমরা। আর এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি আমাদেরকে কোনো কোচিং এ ভর্তি হতে হবে? কোনো মেন্টরের ব্যাচে পড়তে হবে নাকি কোনো অনলাইনে এক্সাম বেসে জাস্ট ভর্তি হলেই হবে? এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমাদের কোনো কোচিং এ ভর্তি হতে হবে নাকি কোনো মেন্টরের ব্যাচে ভর্তি হতে হবে এই বিষয়টা একটু বলি। এটি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে হবে কারণ অনেকে না হলে ভুল বুঝবেন। প্রথম কথা অ্যাজ এ বিলিভার আমি একজন বিশ্বাসী। এই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বিশ্বাস করি যে একজন মানুষের চাকরি পাওয়ার জন্য দুটো জিনিসকে কোইনসাইড করতে হবে। সেটা ওই চাকরিটা পাওয়ার জন্য তাকে যোগ্য হতে হবে, কোয়ালিফাইড হতে হবে। সেকেন্ড ওটা তার রিজিকে থাকতে হবে। একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। সাপোজ আপনি টার্গেট করেছেন যে পিজিসিবি তে চাকরি নেবেন। পিজিসিবি চাকরি যদি আপনি অনেক এর জন্য অনেক পড়াশোনা করছেন, অনেক আপনার মানে পড়াশোনা বিস্তৃত পড়াশোনা হয়েছে, ভালো প্রিপারেশন হয়ে গেছে চাকরির জন্য। এখন যদি আপনার রিজিকে পিজিসিবি না থাকে, আপনার রিজিকে আছে পিডিডি, হ্যাঁ? আপনি কিন্তু অনেক চেষ্টা করলেও হয়তো পিজিসিবি আপনার মানে আসবে না। স্বাভাবিকভাবে এরকম হয় জিনিসটা, আমি বিশেষ করে এরকম। তো সেকেন্ড যেটা আপনার রিজিক এন্ড দেন যে আপনার এটাকে যেন চেষ্টা করতে হবে। চেষ্টা মানে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাটাই আমরা কিভাবে করব? সেই পড়াশোনাটার জন্য যেটা আপনাদেরকে একটা রেগুলারিটি মেইনটেইন করতে হবে। এন্ড এটাকে অনেক প্র্যাকটিস করতে হবে। পড়াশোনাটা দুইটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা রেগুলারিটি মেইনটেইন করা, যেটা নিয়মিত পড়াশোনা করা। দেন আমার এটা প্র্যাকটিস করা, প্র্যাকটিসে রাখা আরকি। এই দুইটা জিনিস যদি আমি নিজে, নিজে করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কোচিং এ ভর্তি হওয়া বা কোনো মেন্টরের ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ? এখন এরকম হয় যে আমি অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। আমার অনেক ফ্যামিলিগত ইস্যু আছে বা আমার পার্সোনাল অনেক ইস্যু আছে যার জন্য আমি ফুলি পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারতেছি না। তো আমার মনে হয় যে এক্ষেত্রে আমার একজন মেন্টর থাকলে ভালো হয় বা একটা ব্যাচে ভর্তি হলে আমি রেগুলারিটি মেইনটেইন করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব হ্যাঁ, আপনার তাহলে সেক্ষেত্রে আমার ব্যাচে ভর্তি হওয়া দরকার বা কোনো কোচিং এ ভর্তি হওয়া দরকার। কারণ মূলত দুটো জিনিসকে ফোকাস রাখতে হবে আপনার সবসময়। যেটা কন্টিনিউটি এন্ড কি প্র্যাকটিসটা। এখন কোচিং এ ভর্তি হলে সুবিধাটা হবে, কারণ কোচিং এ অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন থাকবে। সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে, পরীক্ষা হবে। আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনি যদি ওই জাস্ট রুটিনটাকে ফলো করেন এবং এই অনুযায়ী যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার পড়াশোনাটা গোছানো হয়ে যাচ্ছে। হ্যাঁ? যেটা হয়তো কোচিং এ ভর্তি না হলে বা কোনো একটা মেন্টরের আন্ডারে না পড়লে আপনার জন্য এটা চ্যালেঞ্জিং হবে, কষ্টকর হবে। আবার অনেকেই আছে আমরা জব করি। জবের জন্য যেটা যে আমি নিজে, নিজে অনেক বেশি সময় দিতে পারতেছি। হ্যাঁ? যে আপনার যে পরিমাণ সময় দেওয়া দরকার জব প্রিপারেশনের জন্য সেটা আমি ওই পরিমাণ দিতে পারতেছি না। তো সেক্ষেত্রে তার জন্য হয়তো কোচিং এ ভর্তি হওয়া বা কোনো মেন্টরের ব্যাচে পড়া এটা উপকারী হতে পারে। আরেকটা ইস্যু আছে যে অনেকেরই বেসিকের অনেক ঘাটতি থাকে। যেমন আমি যেহেতু অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমি যেটা দেখছি যে কিছু, কিছু মানুষ এরকম আছে তাদের প্রচুর পরিমাণে বেসিকের ঘাটতি আছে। যে আগে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেখানে হয়তো সে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে না একাডেমিক সময়। তো প্রচুর ঘাটতি তার জন্য। ও যদি অনেক নিজে, নিজে পড়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তার পড়াটা অনেক কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু তার মেন্টর জরুরি। না হলে সে কিন্তু আসলে সবকিছু নিজে, নিজে পড়ে রিকভার করা তার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যদি সে একটু চালাক হয় সেক্ষেত্রে অনলাইনে ইউটিউবে যে অ্যাভেইলেবল ভিডিওগুলো আছে সেগুলো দেখে হয়তো সে কভার করে ফেলতে পারে। বাট এটা অনেক সময় তার জন্য মানে সুইটেবল হয় না আরকি। এরকম ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি কোচিং এ ভর্তি হন বা কোনো মেন্টরের আন্ডারে পড়াশোনা করেন। আচ্ছা, এখন আসি আমাদের যারা সাপোজ আমি আমার কোচিং এ পড়বো না বা কোচিং এ পড়ার মতো পয়সা পাতি নেই, যেহেতু কোচিং এ পড়তে হলে বেশ ভালো একটা ফি আমাকে পেমেন্ট করতে হয়। এটা আমি কোনোভাবে অ্যাভেইল করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কিভাবে পড়াশোনা করব? তার জন্য আমি বলব যে আপনি অবশ্যই রুটিন মেপে পড়াশোনা করেন। কারণ একটা রেগুলারিটি মেইনটেইন করা খুব জরুরি। রুটিন ছাড়া যদি আপনি জাস্ট খালি মানে অগোছালো হয়ে পড়াশোনা করি সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রিপারেশন আনা কঠিন হয়ে যাবে। সাপোজ যে আমি প্রতিদিন একটা টার্গেট করব যে প্রতিদিন অন্তত পক্ষে আমি 2 ঘন্টা পড়াশোনা করব। হ্যাঁ? সাপোজ আমি চাকরিজীবী। চাকরিজীবীর জন্য হলে কি হবে, আমার অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময় আমাকে অফিসে কাটাইতে হচ্ছে। এর জন্য আমি যেটা করব অফিসে যাওয়ার আগে সকালে এবং অফিস যাওয়ার পরে আমি দুটো সময়কে ভাগ করে নেব এবং এই নির্দিষ্ট সময়কে অবশ্যই একটু পড়াশোনা করে আমি এই 2 ঘন্টাকে ফিল করার চেষ্টা করব। 2 ঘন্টা বলতে এরকম এই পড়াশোনাটা পড়াশোনাই হয়। এমন যাতে না হয় যে 2 ঘন্টার মধ্যে আমি নেটফ্লিক্সে কোনো সিরিজ দেখতেছি বা মুভি দেখতেছি, পাশাপাশি আর পড়াশোনা করতেছি। এটা কিন্তু হবে না। ঠিক আছে? এটা কন্টিনিউটি খুব জরুরি। আর যেটা যারা আমরা জাস্ট
পিওর ব্যাকআপ, তাদের জন্য কিন্তু আরো একটা রুটিন থাকা আরো বেশি জরুরি। কারণ ব্যাকআপের সময়টা যদি আমি এই মানে হচ্ছে নিজামুল ওয়াক্ত যেটাকে বলতে পারি, যে হচ্ছে আমি যদি সঠিক রুটিনের মধ্যে ব্যয় করতে না পারি তাহলে কিন্তু অনেক অহেতুক কাজে ব্যয় হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ যেটি ব্যাকআপ দেওয়া হচ্ছে কোনো সকালে ওঠার কোনো তাড়া নাই, সো সে দেখা যাবে সে ঘুমতে ঘুরতেছে 11টা 12টার দিকে, ব্যাক অনেক সময় 1টার দিকে উঠে। সো এই ক্ষেত্রে কিন্তু তার পড়াশোনার সময়টা কমে যায়। সাপোজ তার যদি একটা রুটিন থাকে যে আমার সকাল 8টায় আমি হচ্ছে থার্মোডাইনামিক্স করবো, তার জন্য কিন্তু এটা অনেক ইজি হয় যে একদম সকাল 8টায় উঠতে হবে। হ্যাঁ, আমি আবার অবশ্য একদম মানে হচ্ছে কি বলবো কম্প্যাক্ট রুটিনকে মানে হচ্ছে অনুৎসাহিত করি। সাপোজ অনেকে আছে যে মিনিট ঘন্টা ধরে রুটিন বানায়, বাট আমি এইভাবে না। আমি যেটা বলবো যে সবচেয়ে ইফেক্টিভ হবে হচ্ছে আপনি একটা টার্গেট নেন যে প্রতিদিন অন্ততপক্ষে 3 ঘন্টা 4 ঘন্টা বা 2 ঘন্টা পড়াশোনা করবো, মিনিমাম 1 ঘন্টা পড়াশোনা করবো, এবং এটাকে ফিল আপ করেন যে 1 ঘন্টা অবশ্যই যাতে আজকে পড়াশোনা হয়। সাপোজ আজকে আমার হচ্ছে বৃহস্পতিবার, আজকে যাতে আমার 2 ঘন্টা যেটা আমার রুটিনে ছিল পড়াশোনা করা সেটা যদি হয়, এটা হতে পারে আমি যখন পড়াশোনা করবো সাপোজ 2 ঘন্টা, 2 ঘন্টা সকালে 1 ঘন্টা এবং হচ্ছে বিকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা। তো সকালে আমি পড়লাম থার্মোডাইনামিক্স, বিকালে অবশ্যই একটু পড়ি হচ্ছে সলিড মেকানিক্স বা এরকম হচ্ছে আমার যেটা মনে হবে সেটা আমি করবো। অথবা যেটা নন ডিপার্টমেন্ট থাকে, নন টেকনিক্যাল যেটা, সেগুলো আমি পড়াশোনা করবো, প্র্যাকটিস করবো। মোট কথা আমার কিন্তু একটা রুটিনের মধ্যে পড়াশোনা থাকতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে আমার হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আবার জাস্ট আমি পড়তেছি পড়ে যাচ্ছি এরকম হবে না। তো প্র্যাকটিস করার জন্য বেটার হচ্ছে এখন অনেক অনলাইনে হচ্ছে প্র্যাকটিস এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, যেমন হচ্ছে নন ডিপার্টমেন্টের জন্য লাইভ এমসিকিউ বা সামথিং এরকম অনেক আছে। অথবা হচ্ছে আমরা হচ্ছে ফ্রি ট্রাই করতে পারি, যেমন হচ্ছে উত্তরণের যে আমাদের ওয়েবসাইটটা আছে, উত্তরণ ওয়েবসাইটে গেলে আমাদের প্রিভিয়াস ইয়ারের বিসিএস প্রশ্নগুলো পাওয়া যায়। তো সেগুলো থেকে আমি হচ্ছে এমনি প্র্যাকটিস করতে পারি, এবং ওইটা যদি আমি কোনো ভুল আনসার করি সঠিক আনসার কি সেটা কিন্তু খুব ব্যাখ্যা সহকারে দেওয়া থাকে উত্তরণের ওয়েবসাইটে। মানে খুবই ফ্রি এবং হচ্ছে খুবই মানে মানে হচ্ছে কি উপকারী আর কি আমার যেটা মনে হয়েছে। আর যদি কেউ মনে হয় যে পেইড হবে সেক্ষেত্রে লাইভ এমসিকিউ আমি নিতে পারি, সেক্ষেত্রে অনেকে হচ্ছে আবার বিসিএস এর যে ইভেন্ট প্রিপারেশন হয়ে যেতে পারে। আর যেটা হচ্ছে টেকনিক্যালের জন্য যেটা হচ্ছে যদি আমি এমনিতেই নিজে নিজে প্র্যাকটিস করতে পারি, যেমন হচ্ছে আমার বুঝে বুঝে পড়তে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। আর যদি বুঝে বুঝে প্রবলেম মানে ওইভাবে না হয়, যারা প্র্যাকটিস করা জরুরি, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে কোনো একটা অনলাইন ব্যাচে আমরা হচ্ছে এক্সাম বেসে ভর্তি হয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা জরুরি না, বাট নিজে যদি থেকে যদি কনফিডেন্স থাকে যে আমি নিজে থেকেই পড়াশোনা করলে হবে, দ্যাটস হিজ অর হার। আরেকটা ব্যাপার হচ্ছে যে হচ্ছে আমরা হচ্ছে ঠিক পড়াশোনা কিভাবে বলবো, আমি টেকনিক্যাল পড়াশোনাটা করতেছি, মানে যেটা হচ্ছে ডিপার্টমেন্টাল পোর্শন, সেটার জন্য হচ্ছে প্রথমে আমরা বইগুলো খুলবো। সাপোজ বাপ্পি স্যারের বই, অথবা হচ্ছে ইমরান ভাই, অথবা হচ্ছে ক্যারিয়ার কম্পাসের নতুন বইটা আসছে, সো এটা আমি খুলবো, খুলে সাপোজ আমি পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স আমি থিওরিগুলো আগে ভালো করে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবো, এই কনসেপ্টগুলো কি, ইকুয়েশনগুলো বোঝার চেষ্টা করবো। দেন হচ্ছে আমি যদি আমার যখন ইউনিভার্সিটি পড়াশোনা করছি সেক্ষেত্রে যে অবশ্যই কোনো নোট স্যাররা দিয়েছেন, অবশ্যই স্যারদের কোনো চোথা আছে, হ্যান্ড নোট আছে, অথবা কোনো স্লাইড আছে, তো সেটাও আমি একটু বের করে পড়ার চেষ্টা করব। এতে যেটা হয় যেটা হচ্ছে আমি যদি আগে একটু পড়াশোনা আগে করছি ওইটা যখন আমি আবার রিপিট করে দেখি দ্রুত ক্যাচ করা সহজ হয় আমার। হ্যাঁ, দেখা যায় যে আমার যে জবের বইগুলো আছে সেগুলোতে অন্যভাবে লেখা থাকতে পারে, বাট আমি যখন আমার ইউনিভার্সিটি পড়াটাকে আবার দেখবো সেটা কিন্তু খুব দ্রুত ক্যাচ করা ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার নোটের মধ্যে রাখতে পারি, যে হচ্ছে আমি আমার আগের প্রিভিয়াস নোট থেকে বা স্যারের স্লাইড থেকে পড়ে ওটা আবার সুন্দর করে নোট করে দিলাম, সে থার্মোডাইনামিক্স আমি পড়লাম। কারণ আমি নিজে হচ্ছে থার্মোডাইনামিক্স পড়ছি হচ্ছে পুরো জিনিসটাই জরুলক স্যারের স্লাইড থেকে। তারপরে সলিড স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যেটা আর কি সলিড মেকানিক্স, সেটা পড়ছি হচ্ছে আমাদের আফসার স্যারের স্লাইড থেকে। সো সরি স্লাইড না, আমাদের স্যারের হেড নোট ছিল, হ্যাঁ চোথা যেটাকে বলি আমি সেটাতেই পড়ছি। তো এইভাবে গুছাই গুছাই পড়তে হবে। আর অবশ্যই আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, মানে কেন আমি পড়তেছি জিনিসটা কি, বুঝে বুঝে পড়তে হবে, সেটাকে আমি সহজে বলতে পারি, বুঝে বুঝে পড়তে হবে। সো এটা অবশ্যই টপিক ধরে ধরে, সাপোজ আমি হচ্ছে থার্মোডাইনামিক্স বুঝে বুঝে পড়ে, এবং এটা হতে পারে হচ্ছে কি মানে একটা শেষ করে একটা হতে হবে তেমন না। সকালে আমি থার্মোডাইনামিক্স পড়ছি, যতটুকু পড়ছি, সাপোজ থার্মোডাইনামিক্স সেকেন্ড ল পড়ছি এবং এই সংক্রান্ত হচ্ছে আমি কিছু ম্যাথমেটিক্স পড়ছি, অথবা হচ্ছে আইসি ইঞ্জিনিয়ারিং কিছু ম্যাথ পড়ছি সকালবেলা। এখন আমি বিকালে হচ্ছে পড়বো কি অন্য একটা টপিক নিই, সাপোজ হচ্ছে সলিড মেকানিক্স, অথবা হচ্ছে ফ্লুইড মেকানিক্সে আমি কোনো একটা টপিক পড়বো আর কি। সো এইভাবে হচ্ছে আমরা মিক্স করে পড়বো, তাহলে হচ্ছে একঘেয়েমিটা আমাদের আসবে। হুম, এটা হতে পারে। অবশ্যই যেটা বললাম যে আমি বারবার বলি যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আমি একটা ম্যাথ করতেছি, এটা কেন করতেছি, এটা কেন এরকম হলো, এখানে কেন ইউজ হলো। কারণ আমাদের যে বইটি পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু খুব আহামরি বড় প্রশ্ন আসে না, যেটাকে আপনার মুখস্থ করতে হবে। ছোট ছোট সিম্পল সিম্পল আমাদের হচ্ছে ম্যাথ আসে। সো এই জিনিসগুলো বুঝে না গেলে কিন্তু হচ্ছে আপনি বিপদে পড়বেন। নোট করে যদি আমি বলছিলাম যে
সাধারণত দেখা যায় 5টা প্রশ্নের মধ্যে কি হয়, 4টা প্রশ্ন মোটামুটি আগে থেকেই আগের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকেই ওরকমই আসে, আর 2-1টা প্রশ্ন আসে যেটা হচ্ছে একটু ডিফারেন্ট আসে। তো ডিফারেন্টগুলো যদি আমি আনসার করতে চাই তাহলে অবভিয়াসলি আমার কিন্তু হচ্ছে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। সো এই বেসিকটা ক্লিয়ার কখন হবে, যখন আমি এই যে পড়তেছি, যে আমি সাপোজ হচ্ছে একটা বই বের করলাম, সাপোজ আমি হচ্ছে ক্যারিয়ার কম্পাসে বইটা নিচ্ছি, সেখানে টপিক পড়তেছি, এই টপিকগুলো আমি হচ্ছে বুঝে বুঝে করবো, দেন হচ্ছে প্র্যাকটিস করবো, ম্যাথগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবো। আমি অনেক সময় আমি বুঝতেছি না, একটা সাপোজ একটা টপিক আমি বুঝতেছি, সেটা আমি লিখে হচ্ছে গুগল সার্চ করতে পারি, ইউটিউবে ভিডিও আছে সুন্দর করে, অনেক ইংলিশে আছে, ইভেন আমার বাংলাতে আমি অনেক কিছু ভিডিও করে রাখছি আলহামদুলিল্লাহ, আপনারা সেগুলো দেখতে পারেন, দেখে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে, বাট কনসেপ্টটা ক্লিয়ার করে। আমি সবসময় বলি যে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কোনো শর্টকাট যদি ওয়ে থাকে সেটা হচ্ছে বুঝে বুঝে পড়া, বুঝে বুঝে পড়াটার সাথে শর্টকাট কোনো ওয়ে আমার জানা নেই, ঠিক আছে? সো আমি যেটা আবার রিপিট করতেছি যে বুঝে বুঝে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে আমরা পড়বো, এবং হচ্ছে বেশি বেশি হচ্ছে প্রবলেমগুলো প্র্যাকটিস করবো, যেগুলো আসছে ডিপিএসের যেগুলো আসছে সেগুলো আমরা প্র্যাকটিস করবো। তাহলে এইভাবে হচ্ছে আমাদের মোটামুটি একটা যখন গোছানো হয়ে যাবে তখন হচ্ছে আমরা কিছু মডেল টেস্ট টাইপের কিছু দিতে পারি। এটা হতে পারে হচ্ছে কি, যেমন হচ্ছে আমাদের ইমরান ভাইয়ের বইয়ের মধ্যে প্রিভিয়াস এর প্রশ্ন আছে না, সাপোজ আমি বাখরাবাদে বা পিজিসিবি একটা প্রশ্ন নিলাম, পিজিসি প্রিভিয়াস ইয়ার 2022 সালের প্রশ্নটা বের করলাম, বের করে কি করলাম, আমি নিজে থেকে একটা আনসার করা শুরু করে দিলাম, হয়তো আমার আগে পড়া আছে, সো আমি এটা আনসার করলে আমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। অথবা আমি কিছু কিছু প্রশ্ন আরো বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করা শুরু, এটা আমি নিজে প্র্যাকটিস করতে পারি। অথবা যেটা বললাম যে বিভিন্ন এক্সাম বেস আছে সেগুলো আমরা পেইড টাকা পয়সা দিয়ে পড়তে পারি। সো এটা হচ্ছে আমার প্র্যাকটিস। তাহলে আমি এবার একটু সামারাইজ করি, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট পোর্শনটা সামারাইজ করি, যেটা হচ্ছে আপনি কি পড়বেন, পড়বেন হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে, আর বুঝে বুঝে করবেন। এটা ছিল আমার কথার সারাংশ। এখন নন ডিপার্টমেন্ট নিয়ে পড়বো আমরা, এটা একটু বলি। সো নন ডিপার্টমেন্টে যেটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো আসে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক থেকে আসে, যেমন বিসিএসসি যে প্রশ্ন ব্যাংক অথবা প্রিভিয়াস চাকরিতে যে প্রশ্নগুলো আসে সেগুলি সাধারণত আসে। সো এক্ষেত্রে যেটা হচ্ছে ওই যে ওই প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়া, বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা পড়া, সেখান থেকে বাংলা সাধারণত কি আসে, বাংলা আসে, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংলিশ ব্যাকরণ আসে, অ্যান্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি আসে অনেক সময়, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা পাওয়ার সেক্টর থেকে আসে। সো এগুলো আমি গত ভিডিওতে বিস্তারিত বলছিলাম যে পাওয়ার সেক্টর আমরা কি করবো হচ্ছে ওই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়বো, পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন অ্যান্ড হচ্ছে বিপিডিবি, এগুলো থেকে আমরা পড়বো হচ্ছে বাংলাদেশের পাওয়ার সেক্টর যে ওভারভিউটা সেটা থেকে নিই। হ্যাঁ, একটা শ্রেদা নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে রিনিউয়েবল এনার্জি যে ব্যাপারগুলো সেটা আমরা আইডিয়া পাবো এখানে। আর স্পেসিফিক কোম্পানি সম্পর্কে জানতে হচ্ছে স্পেসিফিক কোম্পানির ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে। সাপোজ আমি পিজিসিবি সম্পর্কে জানবো, পিজিসিবি ওয়েবসাইটটা ভিজিট করবো। সাপোজ আমি ইজিসিবি সম্পর্কে জানবো, ইজিসিবি ওয়েবসাইটটা ভিজিট করবো। সাপোজ সে হচ্ছে আমি নেসকোর সম্পর্কে জানবো, নেসকো ওয়েবসাইট, এরকম আর কি। সো এইভাবে ভেবে আমরা পড়তে, আর যাই কিছু করি না কেন মুখস্থ যেতে হচ্ছে বিষয়টা বুঝতে হবে, কিভাবে এই কোম্পানিগুলো কাজ করতেছে, কিভাবে পাওয়ার সেক্টরটা আমাদের একটা ওভারভিউ আমাদের বুঝে বুঝে জানতে হবে, কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবো। হ্যাঁ, কিছু ইনফরমেশন আমার মনে রাখতে হতে পারে। সাপোজ বাংলাদেশের ম্যাক্সিমাম পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি কত, কত মেগাওয়াট, এটা একটা ইনফরমেশন আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে কিছু মুখস্থ করে করতে হবে। এই আর কি, যাই কিছুই করি না কেন আমার রেগুলারিটি অ্যান্ড হচ্ছে রেগুলারিটি মেনটেন করে করতে হবে, যে আমি একদিন অনেক পড়লাম আর পড়াশোনা খোঁজ নেই, এভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা লাস্ট যেটা পড়বো হচ্ছে আমার গত ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে নন টেকের প্রিপারেশন নেই, এটার জন্য আমি একটা বই সাজেস্ট করছিলাম এর আগে, যেটা হচ্ছে ওই যে বিসিএস এর বিশেষ সংখ্যা, এটা প্রফেসর পাবলিকেশন থেকে পাওয়া যায়। তো বিশেষ সংখ্যাগুলোতে কি হয়, যেটাতে বেশি বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া থাকে। সো আপনি যদি অনেক বেশি পড়তে না চান তাহলে এই বিশেষ সংখ্যা থেকে রিলেভেন্ট জিনিসগুলো পড়ে নিলেই হয়ে যাবে। বিসিএস এর বিশেষ সংখ্যা লিখে আপনি সার্চ দিলে অনলাইনে পাবেন, সেটা অথবা নিউজের থেকে কিনে নিতে পারেন। অনেক সময় অ্যাভেলেবল থাকে না, সেক্ষেত্রে একটু খোঁজাখুঁজি করে নিতে হবে আর কি। আর যেটা হচ্ছে টেকনিক্যাল, আবার একটু আসি টেকনিক্যাল প্রশ্নে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই সাথে এই যে এই ক্যালকুলেটর এবং সাথে খাতা কলম ছাড়া কিন্তু টেকনিক্যাল পড়াশোনা হবে না। খাতা কলমে লিখতে হবে, খাতায় লিখতে হবে, এই এখানে হচ্ছে আপনার ক্যালকুলেশন যদি হাতে করতে হবে। অনেক সময় আসছে আমার বইয়ের মধ্যে তো ক্যালকুলেশন দেওয়াই থাকে, তা দেখে যাই, পরে হাতে করতে গেলে বিপদে পড়ে যায়। হ্যাঁ, এটা কিভাবে কনভার্সন করতে হয়, বিশেষ করে হচ্ছে আমাদের ইউনিটের কনভার্সন। হ্যাঁ, কিলো জুল আসতে হোক আমি দেখিনি, খেয়াল করিনি, এটা জুল মনে করেই আমরা করে দিয়ে আসছি, মিলিমিটার আসতে খেয়াল করিনি। সো এগুলো কখন আমাদের সমাধান হবে, যখন আমি এই যে এরকম সবসময় হাতে কলমে কাজ করবো। এই যে নিজে ক্যালকুলেটর নিজে রেখে চেপে চেপে কাজ করবো, অথবা হচ্ছে আমি, অথবা অবশ্যই একসাথে, অথবা না, এবং খাতা লিখে পড়াশোনা করবো, ঠিক তখনই কিন্তু এই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো আমার হবে না। আর এই ছোট ছোট ভুলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি যে আমার পরীক্ষায় একটা প্রবলেম কিন্তু ভুল হয়ে গেলে খতরনাক অবস্থায় পড়ে যায়, পরীক্ষা এখানে মানে নাম আসা খুব কঠিন হয়ে যায়।
ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি সবাই প্রিপারেশন নেন। আসলে পরামর্শ অনুযায়ী চলাটা একটু কঠিন, বাট এটা একটু চলতে হবে। আমাদের হচ্ছে একটু রুটিন মেইনটেইন করতে হবে। আচ্ছা, লাস্ট একটা জিনিস একটু বলি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ঘুমটা কন্ট্রোল করা খুব জরুরি। কারণ হচ্ছে আমাদের দিনে দিনে কিন্তু 24 আওয়ার্স। সো 24 আওয়ার্সকে যদি আমরা একটু মানে হচ্ছে স্মার্টলি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু খুব মানে হচ্ছে ভালো করে ইউজ করা সম্ভব। কারণ হচ্ছে আমি 24 আওয়ার্স যদি খেয়াল করি যে 8 ঘন্টায় সাপোজ ঘুমাইলাম, তবু কিন্তু 16 ঘন্টা থাকে আমার হচ্ছে পড়াশোনা বা কাজকর্ম করার জন্য। হ্যাঁ, তো আমি যদি এরকম হয় যে আমি ঘুমাইতে ঘুমাইতে মুভি টুভি দেখতে দেখতে রাত ঘুমাই 3টা 4টার দিকে, সকালে উঠে গেছে, সকালে উঠতে পারি না আসলে কখনোই, কখন উঠি আমি দুপুরবেলা। তো তখন উঠে কিন্তু শরীরটা আমার তখন মেজমেজ করবে, কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে না পারলে শরীর অবশ্যই মেজমেজ করবে। তো এই শরীরে কিন্তু পড়াশোনায় আমার এনার্জি আসবে না। সো এই জন্য আমি সাজেস্ট করবো যে অবভিয়াসলি আপনার ঘুমটাকে কন্ট্রোল করেন। আপনি চেষ্টা করেন 10টা 11টার মধ্যে ঘুমানোর। এটা আপনি আমার জিনিসটা একটু একবার 1 সপ্তাহ ফলো করে ট্রাই করেন, দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন এর রেজাল্ট মানে কি পরিমাণ হচ্ছে এটা, মানে মানে ম্যাজিক্যাল রেজাল্ট আর কি বলতে পারি, মিরাকেল দেখতে পারবেন আর কি। আপনি সকাল রাত 10টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করেন, ঈশা নামাজ পড়ে ঘুমাই গেলেন, দেন দেখবেন আপনি ফজরের সময় উঠতেছেন, একটু সবাই ঘুমাইতেছে আর আপনি পড়াশোনা করতেছেন। মানে শান্ত পরিবেশ, পড়াশোনার শিখুন যেগুলো মাথায় ঢুকবে সকালে 1 ঘন্টা পড়বেন, বাকি অন্য সময় আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ওই সেম পড়া কিন্তু ঢুকাইতে পারবেন। এটা আমি আমার মানে হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বলতেছি, আমি যে এটা মানে হচ্ছে কি বেনিফিটেড মানে বেনিফিশিয়ারি আর কি, আমি এটা বেনিফিট ভোগ করছি আলহামদুলিল্লাহ। সো এই জিনিসটা আপনারা ট্রাই করবেন দাদা, তাহলে যেটা হচ্ছে আমার পড়াশোনাটা কিন্তু অনেক এফিশিয়েন্ট হবে। তো ঘুমটাকে কন্ট্রোল করা মানে দিনকে পড়াশোনা, রাত্রে ঘুমানোর জন্য আল্লাহ এটাই সৃষ্টি করছেন, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু মেনটেন করা খুব জরুরি। আর এখন ঘুম কন্ট্রোল না করার কারণে আমাদের যত ধরনের ডিপ্রেশন, যত মানসিক রোগ, যত হচ্ছে আমরা শারীরিক রোগ, এগুলো প্রত্যেকটার পিছনে কিন্তু আছে যে সঠিকভাবে ঘুমানো না ঘুমানো। সো আপনি যদি সঠিকভাবে না ঘুমান, আপনি মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হন, তা ডিপ্রেশন আসবে। এবং চাকরি বাকরি না পেলে ডিপ্রেশনে থাকে মানুষজন। সো এই আসলে আমি জানি যে বেকার অবস্থাটা কি পরিমাণ কঠিন, যেটা আমি নিজেও এটাকে ফেস করে আসছি, সো আমি এটা রিলেট করতে পারি। সো বেকার অবস্থায় অনেক বেশি ডিপ্রেশন আসে। সো এই ডিপ্রেশনগুলো কি হচ্ছে মেনটেন করার জন্য অবশ্যই আপনাকে একটা সুস্থ জীবনযাপন করতে হবে। সুস্থ জীবনযাপন কি হতে পারে, যে আপনার ঘুমটাই কন্ট্রোল করা, একদম বসে বসে না থাকা, একটু এক্সারসাইজ করা, একটু আশেপাশে ঘোরাঘুরি করা, এক্সারসাইজ ছোট মানে সিম্পল এক্সারসাইজ করা, পুশ আপ দেওয়া, উঠবস করা, যে একটা স্কোয়াট দেওয়া, একটু মানে আপনি যখন একটু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন আপনার ব্রেন কিন্তু ভালো কাজ করবে। এটা আপনি খেয়াল করে দেখেন যে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন, ব্রেন বেশ ভালো কাজ করতেছে। আর দেন হচ্ছে সামাজিক কারোর সাথে মানে একদম অনেকে আছে চাকরি হচ্ছে না দেখে সমস্ত বন্ধু বান্ধব থেকে একদম দূরে থাকে, এটা মনে করা যাবে না। আপনি বন্ধুদের খোঁজ খবর নেবেন, হোক আমার চাকরি হচ্ছে তাদের কি, ও বন্ধুরা চাকরি করতেছে, আমি মনে করি হ্যাঁ বন্ধু চাকরি করেছে, আমি আমার চাকরি নাই, তাদের সাথে পেয়ে মুক্ত না, এটা করবেন না। আপনি হচ্ছে খোঁজ খবর রাখেন, বাসায় খোঁজ খবর রাখেন, তাহলে যেটা হচ্ছে আপনার সোশ্যাল বিংটা ভালো থাকবে, আপনার হচ্ছে মনটা ফ্রেশ থাকবে, আপনি পড়াশোনায় উদ্যম পাবেন, ঠিক আছে? সো এটা। আর যেটা হচ্ছে যে অবশ্যই আমি একদম রিলিজিয়াস পার্সপেক্টিভ বলবো যে আপনি হচ্ছে অবভিয়াসলি আপনার রিলিজিয়াস যে কমিটমেন্টগুলো এদেরকে ফলো করার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ বা আরো পাশাপাশি যেগুলো আছে। এখানে হচ্ছে আমি একটা বিষয় বলবো যে আমাদের অনেকেই বদভ্যাস আছে, যেহেতু আমার চাকরি নাই, যেহেতু আমি বিয়ে করতে পারতেছি না, বাট আমার তো অবশ্যই ফিজিক্যাল নিড আছে, আমার তো মেন্টাল নিড আছে, আর এটা করে আমার গার্লফ্রেন্ড খুশি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে আনএফিশিয়েন্ট করে দেয়। আমরা প্রচুর সময় নষ্ট করে রাত্রে আমি পড়া চ্যাটিং করি, আমি হচ্ছে ফোনে কথা বলি, আমার পয়সা খরচ হয়, আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তখন সেখানে বিল দেওয়া লাগতেছে। সো এই জিনিসগুলো একই সাথে আমাদের মেন্টাল মানে এই পাপ, যেহেতু পাপ অবশ্যই পাপ, আমি মনে করি যে পাপ করলে কিন্তু অবভিয়াসলি একটা অনুশোচনা থাকে, অনুশোচনার মধ্যে কি মেন্টাল একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়, অ্যান্ড দেন অবভিয়াসলি আপনাকে এটা কিন্তু মানে হচ্ছে ওয়ার্ল্ডের জন্য বেনিফিটেড না, ঠিক আছে? সো আপনি দ্রুত একটা চাকরির জন্য চেষ্টা করেন, চাকরি হয়ে গেলে আসলে বিয়ে করে নেন, সমস্যা কি? হ্যাঁ, সো ঠিক আছে, আপনাদের চাকরি হোক, বিয়ের দাওয়াত দেন আপনাদের, সব দোয়া থাকলো। সেই কামনায় আজকে থেকে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।